খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলেন সেই খেলা নিয়ে বিশ্লেষণ হয়, সেই বিশ্লেষণে আগ্রহ থাকে দর্শকের। তেমনি সারা দেশে নানা সংবাদ আসে আমাদের কাছে, সেই সংবাদগুলো কোনো কোনো সংবাদ আপনাদেরকে বাড়তি করে ভাবনা খেয়াল দেয়। সেই হিসেবে আমরা আমাদের অনুষ্ঠান প্রতিদিন সাজাই এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে 13 মার্চ থেকে পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনা কালের কারণে প্রায় বছর খানেক ধরেই বন্ধ ছিল ঢাবি ক্যাম্পাস। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ক্যাম্পাস খুলে যাওয়ার সাথে সাথে নানা দিকে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা নিয়ে আমাদের কাছে আজকে দুজন অতিথি রয়েছেন। সেই দুজন অতিথিকে আমরা পরিচয় করে দিতে চাই। আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক মাহবুবা নাসরিন, পরিচালক, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভার্নাবিলিটি স্টাডিজ, প্রভোস্ট, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং হোসেন সাদ্দাম, সাবেক এজিএস, ডাকসু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দুজনের কাছেই প্রশ্ন আছে আমাদের কাছে একাধিক, তবে তার আগে এই ক্যাম্পাস খুলে দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যটা দর্শক চলুন এক নজরে দেখে নিই। 13 তারিখকে চিহ্নিত করা হয়েছে যে 13 তারিখকে হলো যে প্রথম পরীক্ষার্থীর লট, সংশ্লিষ্ট হলের আবাসিক পরীক্ষার্থী তাদের লট। তো এরপরে সেই লট শেষ হলে আরেকটি লট, ওই পরীক্ষা শেষ হলে আবার আরেকটি, এরকম পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যাতে পরীক্ষা কার্যক্রমটি পরিচালনা করা সম্ভব হয় সেটির জন্য এটি করা। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য শুনলাম। আমরা সরাসরি অধ্যাপক মাহবুবা নাসরিনের কাছে যেতে চাই, যেহেতু হলের প্রভোস্ট আসলে যেই হলগুলোতে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটিতে আসলে দেখভালের জন্য প্রভোস্টরা রয়েছেন। আমরা ডক্টর মাহবুবা নাসরিনের কাছেই প্রথম প্রশ্ন জানতে চাই যে বলা হচ্ছে যে অগ্রাধিকার ভিত্তিতেই আসলে পরীক্ষার্থী বা শিক্ষার্থীদেরকে আসলে হলগুলোতে ঢুকতে দেওয়া হবে। কি কি অগ্রাধিকার থাকতে পারে এবং বিবেচনাগুলো আসলে কি হবে এরকম একটা মহামারী কালে শিক্ষা প্রতিষ্ঠান ফের চালু করার ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমরা মাননীয় উপাচার্যের বক্তব্য শুনলাম এবং এই সিদ্ধান্তটা আজকে আসলে একাডেমিক আমাদের কাউন্সিলের যে বিশেষ সভা হয়েছিল এই আমাদের হলে পরীক্ষার্থীদের প্রবেশের বিষয়টা নিয়ে, কিন্তু তারও আগে থেকে কিন্তু প্রস্তুতি চলছে। অর্থাৎ যেহেতু আমাদের সকল শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটাই হচ্ছে এরকম যে আমরা চূড়ান্ত পরীক্ষা আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিতে পারবো না, তাদেরকে শারীরিকভাবে উপস্থিত হতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা যদি না আসতে পারে তাহলে পরীক্ষাটা সম্পূর্ণ থেকে যাবে। সেই হিসেবে আমাদের প্রভু স্ট্যান্ডিং কমিটি আছে, সেখানে প্রায়ই সভা হচ্ছে এবং সেখানে আমাদের মাননীয় উপাচার্য, উপাচার্য, কোষাধ্যক্ষ সহ আমাদের সমস্ত হলের প্রাধ্যক্ষ থাকছেন, প্রক্টর থাকছেন। তো প্রধান যে বিষয়, 3টি বিষয় আসলে করোনাকালীন যেটা, সেটা আমাদের সকলের জন্যই প্রযোজ্য। সেটা হচ্ছে যে মাস্ক পরিধান করা বাধ্যতামূলকভাবে, শারীরিক সংস্পর্শ যাতে না হয়, দূরত্ব যেটা বজায় রাখা সেটা, আর একটা হচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ হাত ধোয়া। সব এই 3টা কিন্তু সব জায়গায় থাকবে এবং এইখানে আমরা দৃশ্যমান সকল স্থানে এটা প্রচারের ব্যবস্থা করেছি প্রথম থেকেই, এখন আবার আমরা বেশি করে এটা করছি। আর পর্যায়ক্রমে যে অগ্রাধিকার ভিত্তিতে খুলে দেওয়ার যে সিদ্ধান্তটা, সেটা আমরা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক জায়গায় আছে স্নাতক যে সম্মান পরীক্ষা, সেই পরীক্ষাটা অনেক বিভাগে, অনেক ইনস্টিটিউটে হয়নি। আর একটা হচ্ছে মাস্টার চূড়ান্ত পর্বে যেসব শিক্ষার্থীরা আছেন, অর্থাৎ তাদের মাস্টার পরীক্ষাটা থেমে আছে। তো সেটা কিন্তু আমাদের অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে একটা মানসম্মত পরীক্ষা পদ্ধতি বা মানসম্মত যেই জীবন আচরণ, অর্থাৎ COVID-19 যেটা করা উচিত, SOP যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যে কমিটির আমিও একজন সদস্য ছিলাম। তো ওইটা আসলে আমাদের সমস্ত জায়গার জন্য, অর্থাৎ পরীক্ষার হল এইগুলিও অগ্রাধিকার ভিত্তিতে চলে যাবে। এখন শুধুমাত্র যে আপনারা শুনেছেন যে অগ্রাধিকার ভিত্তিতে, অর্থাৎ প্রথমে আমরা 7ম 8ম সেমিস্টার, তারপরে মাস্টার্স চূড়ান্ত পর্যায়ে যারা আছেন তারাই পরীক্ষা হবে এবং আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণের দপ্তরের সমস্ত বিভাগ, সমস্ত ইনস্টিটিউট থেকে রুটিন আসবে এবং সেই অনুযায়ী তালিকা করে আমরা ইতিমধ্যে কিন্তু ডেটাবেস তৈরি করছি যে কারা কোন বিভাগে কোন ইনস্টিটিউটে পড়াশোনা করছে, কতজন 7ম সেমিস্টার, কতজন 8ম সেমিস্টার, কতজন মাস্টার্স চূড়ান্ত পর্যায়ে
আছেন এবং কাদের পরীক্ষা হয়ে গেছে কাদের হয়নি। তো অগ্রাধিকার তালিকাটা আসলে হল প্রশাসনকে এভাবেই করতে হচ্ছে এবং আমরা সেইভাবেই সামনের দিকে আগাচ্ছি যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু সারা বছরের কার্যক্রম, এটা আমাদের সবসময় চলেছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেই সব কক্ষগুলিও পরিষ্কার করা হচ্ছে। অর্থাৎ আমরা শিক্ষার্থীদের কক্ষ ভিত্তিক তালিকাও করছি। যদি সামাজিক দূরত্বের বিষয়টা থাকে তাহলে এক কক্ষে তো 6 জন 5 জন করে থাকতে পারবে না। তো সেই বিষয়টাও আমরা আসলে আমি দেখছি আমি এবং আমি এই আমরা ইস্যুতে আমি একটু মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে আমাদের সাথে ডাকসুর সাবেক এজিএস হোসেন সাদ্দাম রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষার্থীদের থাকার পরিবেশ নিয়ে গণমাধ্যম বলা হোক, পত্রিকা বলা হোক, সব সময় আসলে আপত্তি তুলে আসা হচ্ছিল এবং আপনারাও আসলে এটির ভুক্তভোগী। এরকম একটি পরিবেশে আপনারা কতটুকু মনে করেন যে আসলে এই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে? যদিও ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যাপারে বা এই পরীক্ষার্থীদের আটকে পড়া পরীক্ষার্থীদের পরীক্ষা চালু করার ব্যাপারে ছাত্র সংগঠনগুলোর এক ধরনের সমর্থন ছিল, আন্দোলনও ছিল এক ধরনের। এরকম একটি পরিবেশে আপনারা কতটুকু মনে করেন যে সেফ, কারণ আপনারা স্টুডেন্টদের প্রতিনিধি? ধন্যবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে এবং তারা যেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায়, এটি নিশ্চিত করার জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন কিছুটা একতরফা ভাবে পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করে, বিশেষ করে স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পর্বের পরীক্ষা, আমরা সে সময় শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের নিশ্চয়তা দিয়ে তারা এখানে থাকবে, সেই থাকার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে যদি আমরা ব্যবস্থা করতে পারি, তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন পরীক্ষাগুলো গ্রহণ করে এবং হলগুলো উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম। তো মাননীয় উপাচার্যকে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং পরবর্তীতে সেটার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষাগুলো তাৎক্ষণিকভাবে বেশিরভাগ বিভাগে, অধিকাংশ বিভাগে পরীক্ষাগুলো বন্ধ করা হয় এবং আমরা স্নাতকোত্তর সহ বিভিন্ন পর্বের পরীক্ষাগুলো আসলে এখনো সম্পন্ন করতে পারিনি এবং এটির বাইরেও আমাদের বিসিএস প্রতিযোগিতামূলক পরীক্ষা অবতীর্ণ হওয়ার জন্য আবেদনের যে সময়সীমাটি ছিল সেই সময়সীমাটিও বর্ধিত করা হয়েছে। এটির জন্য আমাদের যৌক্তিক দাবি ছিল মাননীয় উপাচার্যের কাছে, ইউজিসির কাছে, পিএসসির কাছে। তো সেই সময়সীমাও বাড়ানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্তটি নিয়েছে, মার্চের 13 তারিখে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা নেয়, আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবেই হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনোভাবেই সেশন জটে না পড়ে কিংবা পরীক্ষার্থীরা ইতিমধ্যেই যে ক্ষতির শিকার হয়েছে সেটা যেভাবেই হোক, যে চমৎকার প্রক্রিয়া অবলম্বন করে হোক, সুন্দর একটি রূপকল্প রোডম্যাপ নির্ধারণ করে হোক, শিক্ষার্থীরা যেন কোনো অবস্থাতেই সেশন জটে না পড়ে সেটি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আহ্বান জানিয়েছি। আর আমরা এখনো মনে করি যে হল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হল খোলা রাখা সম্ভব এবং ছাত্র সংগঠন হিসেবে বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন বাংলাদেশ ছাত্রলীগ এই ব্যাপারে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য, শিক্ষার্থীদের জীবনের নিশ্চয়তার জন্য বা মহামারী মোকাবেলার জন্য যে ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আমাদের শ্রদ্ধেয় মাহবুবা নাসরিন ম্যাডাম যেটি বললেন, সেগুলো আমরা যেন ভালোভাবে প্রতিপালন করতে পারি সে ব্যাপারে আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ভূমিকা রাখবো এবং একই সঙ্গে অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সবাই যেন এই ব্যাপারে সোচ্চার থাকে, সবাই যেন সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এই অবস্থাটিকে আমরা মোকাবেলা করার চেষ্টা করতে পারি, সে ব্যাপারে আমাদের অবশ্যই সহযোগিতা থাকবে। এবং একই সঙ্গে আমরা বলেছি যে 13 তারিখ নির্ধারণ করা হয়েছে হল খোলার বিষয় এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা সেখানে থাকবে। এটি ঠিক যে হয়তো আমাদেরকে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে নিয়ে আসতে হবে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, একেবারেই হলগুলো উন্মুক্ত করে দেওয়া হয়তো সমীচীন নয়, সেটি আমরা সঙ্গত কারণেই আমরা সেটিকেও সাধুবাদ জানাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হল খোলার তারিখটি আরো এগিয়ে আনা সম্ভব কিনা এটিও আসলে ভেবে দেখার অবকাশ আছে বলে আমরা মনে করি, কারণ ইতিমধ্যে কিন্তু আমাদের সংক্রমণ পরিস্থিতি 5-এর হারের নিচে নেমে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনি জানেন যে সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদেরকে অবশ্যই হলে থেকে আবাসনের নিশ্চয়তা দিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেখাপড়া করতে হয়। এবং শুধুমাত্র তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পার্ট টাইম জব করে হোক, টিউশনি করে হোক, তারা তাদের পরিবারকেও আর্থিক নিশ্চয়তা দেয় এবং আজকে দীর্ঘদিন ধরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারগুলো আর্থিক মন্দার মধ্যে রয়েছে, ঢাকা শহরে এসে আবার কোথাও থাকা, তারপরে পরীক্ষা দেওয়া, এটি আসলে খুব কঠিনতর বিষয়। এই জন্য আমাদের এখনো যেটি মনে করি যে আবারও হল খুলে দেওয়ার তারিখটি আরো এগিয়ে নেওয়া সম্ভব কিনা এবং অনেক শিক্ষার্থী অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আরো অধিক শিক্ষার্থীকে আমরা হলে রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে সেশন জটটি যেন আরো দ্রুততার সঙ্গে ডিউরেশন করতে পারি এবং আরো অধিক সংখ্যক শিক্ষার্থীকে যেন সেশন জটের আওতার বাইরে নিয়ে আসতে পারি, সেটি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি এই পয়েন্টটিতে ডক্টর মাহবুব নাসরিনের কাছে যেতে চাই যে আপনারা বলছেন যে
সবকিছু ঠিকঠাক করে তালিকা করে ডাটাবেস করে আপনারা শিক্ষার্থীদেরকে আসলে হলে প্রবেশ করতে দিতে চান। যদি কেউ এই নিয়মের ব্যত্যয় করেন সেটি দেখভালের জন্য কে থাকবেন এবং এই 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 পুরো প্রক্রিয়াটিকে মানে একেবারেই স্বচ্ছ রাখার জন্য আপনাদের পরিকল্পনাটা কি? হল তো আসলে বিশ্ববিদ্যালয়ের একটা অংশ এবং হল প্রশাসন আবার আলাদা আছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরেই আমাদের আলাদা প্রশাসন আছে এবং অবশ্যই শৃঙ্খলা পরিপন্থী যদি কোনো কাজ করা হয়, যেমন এসওপির মধ্যেও বলা আছে যে কোনো এর ব্যত্যয় যদি কোনো কিছু হয় তাহলে সেটা শৃঙ্খলা পরিপন্থী হিসেবে গণ্য হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেমন আমাদের এখানে শিক্ষার্থী প্রতিনিধি আছেন, তিনি ডাকসুরও প্রতিনিধিত্ব করেছেন, সদ্য শেষ হয়ে গেল মেয়াদ। তো আমার মনে হয় যে এখানে আমাদের শিক্ষার্থীদের উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে এবং যেহেতু আমরা আলোচনার ভিত্তিতে আসলে বিশ্ববিদ্যালয় যে পরিবেশ আছে যে সেখানে কিন্তু আমরা শিক্ষার্থীদের সাথে যতগুলি ক্রিয়াশীল সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, তাদের সাথে কিন্তু আলোচনার ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই তাদের কাছ সাথে পরামর্শ করা এবং এমনকি আমরা যারা বিভিন্ন বিভাগে আছি আমরা কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিবে কিনা সেই বিষয়ে তাদের সাথে কথা বলে নিয়েছি যে তারা অনেক অনেক বিভাগ আছে কিন্তু পরীক্ষার্থীরা নিজেরাই বলেছে যে আমাদের পরীক্ষাটা হয়ে যাক, আমরাই আমাদের থাকার ব্যবস্থাটা করি, হল খুলুক আর না খুলুক আমরা সেশন জটে পড়বো, নয়তো আমাদের সামনে এরকম সমস্যা আছে। তো একটা দুইটা পরীক্ষা ছিল, এগুলি কিন্তু হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে এবং আমরা যে ব্যবস্থাটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন সেটা হচ্ছে ফ্লেক্সিবল ক্যালেন্ডার। আমরা সব দুর্যোগেই দেখি যে আসলে ক্যালেন্ডারটা নমনীয় করা হয়, কারিকুলাম সিলেবাস এগুলি নমনীয় করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা দ্রুততার মধ্যেই আসলে এক মানে আমরা যে বারবারই বলছি যে অগ্রাধিকার ভিত্তিতে, অর্থাৎ যাদের জীবন থেকে একটা বছর ঝরে গেলে হয়তো চাকরি ক্ষেত্রে তাদের সমস্যা হবে তাদের আগে এবং পরবর্তীতে বাকিরাও পর্যায়ক্রমে আসবে। একসাথে আসার ব্যাপারটা যেটা যে আমরা স্বাস্থ্যসেবা সুরক্ষা নিশ্চিত করার জন্যই আর সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এটা কিন্তু করা হচ্ছে না। প্রক্টোরিয়াল বডি আছে, হল প্রশাসন আছে, তারাই কিন্তু সার্বিক এই বিষয়টা ব্যবস্থাপনাটা দেখবে। ধন্যবাদ। আমার হাতে একেবারেই সময় কম। আমি শেষ প্রশ্ন করতে চাই হোসেন সাদ্দামের কাছে। আপনারা ছাত্র সংগঠন বা প্রগতিশীল সংগঠন থেকে যারাই রয়েছেন, আপনারা আসলে আপনাদের যারা সহ সংগঠন রয়েছেন, ছাত্র রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, আপনাদের সহযোদ্ধা রয়েছেন, তারা যদি কেউ মনে করেন যে তিনি আসলে আগে চলে আসবেন রাজনৈতিক অগ্রাধিকার বা রাজনৈতিক প্রতিপত্তি শক্তি দেখিয়ে, সেক্ষেত্রে আপনাদের আসলে এই ইউনিভার্সিটি খুলে দেওয়ার ব্যাপারে আপনাদের কোনো রোড ম্যাপ আছে কিনা সেটা যদি একটু ছোট করে বলতেন। অবশ্যই, সেটি হচ্ছে যে অবশ্যই মহামারী মোকাবেলা করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলে যে স্বাস্থ্যবিধি তৈরি করবে এবং আমাদের অবশ্যই মহামারী মোকাবেলা করার এটি অবশ্যই স্বাভাবিক একটি পরিস্থিতি নয় এবং এই অবস্থায় নিউ নরমাল পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে এবং অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে করোনা মহামারীর সমস্ত মোকাবেলার সমস্ত নিয়ম প্রতিপালন করেই আমাদেরকে হলে অবস্থান করতে হবে, লেখাপড়া করতে হবে এবং ছাত্র রাজনীতির কার্যক্রম সেভাবে ঢেলে সাজাতে হবে। কারণ শিক্ষার্থীদের জীবনের নিশ্চয়তা, আমরা যেন কোনো শিক্ষক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের কেউ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবারের কেউ যেন ঝুঁকির মুখে না পড়ে, সেটির আঙ্গিকে কিন্তু আমাদের সমস্ত কর্মকাণ্ড ঢেলে সাজাতে হবে এবং এটিকে অগ্রাধিকার কেন্দ্র করেই আমরা কর্মকাণ্ড ঢেলে সাজাবো এবং আমরা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এই ব্যাপারে সব ধরনের সহযোগিতা আমাদের সচেতনতা কর্মীদের প্রতি কঠোর হবেন কিনা সাদ্দাম হোসেন সাদ্দাম, কর্মীদের প্রতি কঠোর হবেন কিনা যদি কোনো কর্মী এরকম কোনো দেখুন, আমরা আদর্শিকভাবে দায়বদ্ধ একটি সংগঠন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কোনো শুভ কাজের সঙ্গে, সুন্দর কাজের সঙ্গে, ইতিবাচক কাজের সঙ্গে আমরা দায়বদ্ধ থেকে আদর্শিক কারণে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ আপনাদের দুজনকে, অধ্যাপক মাহবুবা নাসরিন এবং হোসেন সাদ্দাম, দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম। আমাদের সাথে যোগ দিয়েছিলেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট, পরিচালক, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের অধ্যাপক মাহবুবা নাসরিন। আমাদের সাথে ছিলেন হোসেন সাদ্দাম, সাবেক এজিএস ডাকসু। দুজনের সাথে আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় 13 মার্চ খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করলাম। আরও আলোচনা আছে, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গ্যালারিতে, নিউজ গ্যালারিতে। দর্শক, আমাদের যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা যখন 12টার সংবাদ শুনি, তারপরে অল্প কিছুক্ষণ দেশের নানা প্রান্তের খোঁজগুলো নেই, তারপরে আমরা আপনাদের জন্য এই রাতে একটা স্নিগ্ধ পরিবেশ দেওয়ার চেষ্টা করি, এবং সেই চেষ্টাটা আজকেও থাকছে। আজকে আমাদের স্টুডিওতে দুজন তরুণ শিল্পী আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে রয়েছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমার হাতের ডানে একবারে সম্বিতা লতা রয়েছেন আমাদের সাথে, আর তবলায় রয়েছেন বাসব রঞ্জন তালুকদার। আপনার দুজনকেই নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে তো গান শুনবো, গল্পও করব। আমরা কি করি, আমরা শুরুতে একটা গান শুনে নেই। গান শুনে, কারণ দর্শকরা দেখছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, শিল্পী বসে আছে। আগে একটা গান শুনি, তারপর আমরা গল্প আনি। কি শুনবো শুরুতে? আমরা প্রথমে একটা দেশের গান দিয়ে শুরু করছি। শুরু করা যাক। আমার সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। জন্ম
সুন্দর একটা গান শুনলাম। দর্শক যারা দেখছেন, আমাদের সাথে আজকে এই গানটি পরিবেশন করলেন সৌমিতা লতা। আপনার পরিচয়টি এইভাবেই দিলাম, আমি গান শুনেই আমরা পরিচয়টা দিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন, সঙ্গীতে পড়াশোনা করছেন। আপনার সাথে যিনি আছেন তার পরিচয়টা একটু আপনি করিয়ে দেন। ও হচ্ছে আমার ছোট ভাই, একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে সেন্ট গ্রেগরি কলেজে। আচ্ছা, তো ছোটবেলা থাকতে অনেক ভালো বাজাতো, পড়াশোনার কারণে একটু গ্যাপ পড়ে গিয়েছিল, তো আবার শুরু হয়েছে। বাসব রঞ্জন তালুকদার আপনার নাম। বোনের সাথে বাজাচ্ছেন, এমনিও তো অনেক জায়গায় আপুর সাথে বাজাইতে কি আলাদা কোনো চাপ আছে, বা ভুল করলে একটু বকা টকা দেয় বাসায়? না, আসলে আমার তবলার হাতে খড়িটা ওর গানের সাথেই। আচ্ছা, আমি অনেক ছোটবেলা থাকতে ওই সময় তবলা ওইরকম পারতাম না, বাট ওর গান যখন ও শিখতো তখন আমি তবলা বাজাইতাম। আমার কাছে একটা তবলা ছিল, ওইটা দিয়ে আমি মোটামুটি ওইখান থেকে তবলা ওইখান থেকে বাজানো শুরু। শিখেছি, পরে আমাকে অনেকে শেখাই। আচ্ছা, দাদা আপনি তো শুরু থেকেই, মানে ছোট থেকে, ওর কথা শুনে বোঝা গেল যে ছোট থেকে হ্যাঁ, আপনি ছোটবেলা থেকে। গান করার দিকে চোখ। সবাই আসলে গানকে ভালোবাসে, এই জন্যই আসলে গানটা করে। তবুও প্রশ্নটা করা, সবাই তো অনেক কিছু হতে চায়, শিল্পী হওয়ার স্বাদ কেন? আসলে আমার পরিবারটাই সাংগীতিক খুব। আমার বাবা মা, আমার দাদু বাড়ি বা আমার মামার বাড়ি সবাই গানের প্রতি খুবই আকর্ষিত। তো ছোটবেলা থাকতে মার হাতে আমার হাতে খড়ি, আমার বড়দির হাতে আমার হাতে খড়ি। বাবাও সব সময় চেষ্টা করেছেন যেটাই ভালো লেগেছে গানটা আমাকে দিয়ে শোনানোর। তো ওইভাবে গানের প্রতি ভালোবাসাটা আস্তে আস্তে বাড়ে। দেন হচ্ছে যখন আমি একটু বড় হলাম তখন বুঝলাম যে আসলে পারি কি পারি না সেটা তো জানি না, তবে গান গাইতে আমার খুব ভালো লাগে। ঈশ্বরের সামনে গান গাইতে আমার কাছে মনে হয় এটা আমার সেরা প্রার্থনা। তো যেহেতু ভালোবাসি তাই ভালোবাসা, মানে এটাকে আমার প্যাশন, এটাকে আমার প্রফেশন, সবকিছু আর কি। সাধারণত আমাদের একটা ফ্যাসিনেশন থাকে ছোটবেলায়, যেমন ওর এখন আছে যে বড় হলে এইটা হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা হওয়া হয় না। ধরেন যিনি ডাক্তার হতে চান তিনি হয়তো বা মেডিকেলে চান্স পান না, যিনি ইঞ্জিনিয়ার হতে চান তিনি হয়তো বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পান না, বেসরকারিতে যে অনেক সময় ম্যাচিং হয় না। আপনি সঙ্গীতে ছোটবেলা থেকে আগ্রহ ছিল, সঙ্গীতেই পড়াশোনা করতেছেন, এই জিনিসটা কতটা উপভোগ করেন? অনেক উপভোগ করি। আমার কাছে মনে হয় যে আসলে তখনই সম্ভব হয় যখন ফ্যামিলি সাপোর্টটা থাকে। যখন আমার সাথে আমার বাবা মা থাকবেন তখন আর কে কি বললো আমার কাছে কোনো ব্যাপার না। না, কে কি তো বলার থেকেও তো আসলে ওই সাবজেক্টটা হ্যাঁ, পর্যন্ত যাওয়াটাই আসলে সবার সম্ভব হয় হ্যাঁ, না। এটা হচ্ছে আমার লাক বলতে পারেন, ঈশ্বর আমার সাথে ছিল হয়তো, এই জন্যই এখান পর্যন্ত এসেছি। তবে আমি খুব লাকি, আমি খুব উপভোগ করি, আমার খুব ভালো লাগে। অশোক, তোমার কোনো পছন্দের গান কি আজকে আপু করে আসছে? আমাকে লিস্ট করে অলরেডি এটা এসেছে। গেয়ে ফেলেছি। আছে পছন্দের গান? প্রথম গেয়ে ফেল- এই যে গানটা গাইলাম, এই গানটাই ওর খুব প্রিয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাজাচ্ছেও কিন্তু খুব আমরা হ্যাঁ। উপভোগ করতেছি। আমি ওর বাজানোর মধ্যেও একটা আলাদা প্রেম দেখলাম আমি। আমরা আরেকটা গান শুনি। এখন একটা 3 কবির গান গাইবো। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কোন যৌবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কোন যৌবনে, হৃদে মোর উঠল কাঁপে, হৃদে মোর উঠল কাঁপে, চরণে শিরোমণি, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কোন যৌবনে। কোয়েলা ডাকলো আমার, যমুনায় নামলো জোয়ার, কোয়েলা ডাকলো আমার, যমুনায় নামলো জোয়ার, কে তুমি আনিলে যাও, কে তুমি আনিলে
বাজায় বাঁশি এ ভাঙা বনে। বাহ, তরুণদের মধ্যে একটু আধুনিক বাংলা গান, একটু ফোক, মানে ফোক তো আমাদের খুব টানে, সুতরাং সেটার একটা জনপ্রিয়তা আলাদা আছে। ওই ঘরানার গানের দিকে সবাই একটু নজর থাকে এবং যার যত লাইক হয়, যার যত ভিউ হয়, তার পরিচিতিও অনেক ক্ষেত্রেই আসলে সেটার উপর ডিপেন্ড করে। সেইখান থেকে আসলে শাস্ত্রীয় সঙ্গীতের দিকে ব্যাক করা, এটা অবশ্যই অনেক বড় কাজ। মানে এটা কেন, মানে ফোক না, কেন কেন আধুনিক? আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, মানে যেখানে 3 কবির হ্যাঁ মেলা, তো ওখানে বেশিরভাগ মানুষই লোকসঙ্গীত গায়। আমিও খুব পছন্দ করি, কিন্তু ছোটবেলা থেকেই আমার রবীন্দ্র, নজরুল, ক্লাসিক্যাল এই গানগুলোর প্রতি টান বেশি, হয়তো এটা ভালোবাসার জন্য বা ফ্যামিলির একটা ব্যাপার থাকতে পারে। লাইক শেয়ার ভিউজ তো কম থাকে, সেটা নিয়ে কখনো কি সেটা ভাবা না, হয়? আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি যদি ভালো, মানে আমি যদি শান্তি পাই গান গেয়ে, এটা আমার কাছে একটা বড় পাওয়া। বাসব, বন্ধুরা তো গিটার বাজাচ্ছে, ইউকেলেলে বাজাচ্ছে, আপনি বাজাচ্ছেন তবলা, খোঁচা তো দেয়, একটু হলে তো খোঁচা দেয়। এখন বিষয়টা হচ্ছে যে গিটার বাজানোটা সহজ, আচ্ছা, আর তবলার যে লাইনটা, যেটা তবলা, নাল, প্যাড, বিভিন্ন লাইন আছে, কাহম, এই লাইনগুলা একটু ডিফিকাল্ট। তো যদি খুঁজা দেয় তো বুঝতে হবে সেটা ঈর্ষায়। আচ্ছা হয়তো আচ্ছা হয়তো আচ্ছা ঈর্ষায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আপনি যত ছোট ভাবতেছেন তত ছোট না কিন্তু। ঠিক আছে, আমরা আসলে এখন কি গান শুনবো? এখন আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তো Okay. রবীন্দ্রসঙ্গীতেই Okay, যাচ্ছি। শোনা যাক। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কোন মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কোন
অসাধারণ। সম্বিতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে রয়েছি। আমরা যেটা করি গল্প করতে করতে শেষ না করে গান শুনতে শুনতে শেষ করি, আমরা চেষ্টা করি। এবং যদি মানে আমার তো আপনার উপস্থাপন খুব ভালো লেগেছে, কিন্তু আপনার যদি কোনো কিছু বলার থাকে, আপনার এই অনুষ্ঠানটি কেমন লাগলো বা আপনার অ্যাম্বিশনটা আসলে শেষ পর্যন্ত কোথায়, সেটা আগে শুনিনি, তারপরে। গান গেয়ে তো ভালোই লাগলো, যদিও আজকে অনেক ঠান্ডা এবং আমি ভাবিনি যে, ভেবেছিলাম যে গলাটা একদম বসে যাবে, কিন্তু আচ্ছা ভালো হয়েছে, যাই হয়েছে ভালো অ্যাম্বিশন হয়েছে। কোথায় যেতে চান? আর গান নিয়ে হচ্ছে অনেক কিছু স্বপ্ন, সবকিছু বলে দিতে চাই না, অনেকেই দেখছে পরিচিতরা, তো অনেক স্বপ্ন আছে। গানটা সাথে রাখতে চাই, যাই করি গানটা সবসময় সাথে রাখতে চাই, যেন গানটা গাইতে পারি আজীবন। এটাই প্রার্থনা সবার কাছে, আর সবার কাছে প্রার্থনা থাকবে যে ওনারা আমাকে আশীর্বাদ করেন, গাইতে পারি যেন। এই আর কি। আপনাদের দুজনকেই মানে আমাদের এখানে আসার জন্য অনেক বেশি ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে আগেই প্রতিদিন বিদায় নিয়ে নিই, যতবারই থাকে আমি আগেই বিদায় নিয়ে নিই, কারণ দর্শক আসলে আমার বোরিং ফেস দেখার থেকে গান শুনতে শুনতে সবাই বিদায় নেয়। আমরা শেষ গানটা কি গান শুনবো? শেষ গানটা হচ্ছে আমি একটা ও যে মানে না মানা গানটা গাইতে যাচ্ছি। আচ্ছা, আমরা এই ও যে মানে না মানা গানটা শুনতে শুনতে দর্শক, আমি সাদাত হাবিবি সেতু আজকের জন্য বিদায় নিচ্ছি। যারা এটি নিউজ দেখছেন তারা নিশ্চয়ই দেখবেন, এটি নিউজের সাথে থাকুন। দেশ বিদেশের সব শেষ খবরগুলো আমরা আগে জানাবো। এরকম রাতের বেলা এরকম স্নিগ্ধ গানও আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব। যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি